আজ সকাল থেকেই ঝুমার ভীষণ পরিমাণে চাটনি খেতে ইচ্ছা করে, কিন্তু সে আজকাল টমেটোর চাটনি, জলপাইয়ের চাটনি, কুলের চাটনি, আমের চাটনি ইত্যাদি খেয়ে খুবই বিরক্ত হয়ে ওঠে। তাই এবার তার চাটনির স্বাদ পরিবর্তনের দরকার পড়ে। এমন সময় সে দেখে যে তার শাশুড়ি মা রানী দেবী সকালবেলা অনেকগুলো নারকেল কিনে নিয়ে এসেছে। মা, আজকে আপনি এতগুলো নারকেল কিনলেন, কোনো নতুন রেসিপি বানাবেন নাকি? না না, আমার মেয়ে টুনি অনেকদিন ধরে পিঠে খেতে চাইছে। এই বাড়ির সামনে দিয়ে যখন একটা নারকেলওয়ালা নারকেল বিক্রি করতে যাচ্ছিল, তখন ভাবলাম 10-12টা নারকেল কিনে রাখি, আর আজকে সন্ধ্যাবেলা একটু বেশি করে পিঠে তৈরি করব। বাবা, এতগুলো নারকেল পিঠে তৈরি করে শেষ করে দেবেন? ঠিক আছে। এই বলে ঝুমা রান্নাঘরে যায়, আর তার শাশুড়ি মা সব নারকেলগুলো রান্নাঘরের একটা কোনায় রাখে। কিন্তু ঝুমার সেই নারকেলগুলো দিয়ে পিঠে তৈরি করার ইচ্ছা নেই, বরঞ্চ তার নারকেলের চাটনি খেতে ইচ্ছা হয়। কিন্তু সে যদি এখন তার শাশুড়ি মাকে না বলে নারকেলের চাটনি বানিয়ে খায়, তাহলে আজকে তার রক্ষা নেই। এমন সময় ঝুমার মাথায় খুব সুন্দর একটা বুদ্ধি আসে। মা, আপনার হাতে বাতের ব্যথাটা অনেকদিন ধরেই তো বেড়েছে, তাই আপনি এতগুলো নারকেল কুড়বেন কি করে? আমি বরঞ্চ আপনাকে সবকটা নারকেল কুড়ে দিই, তারপর আপনি পিঠে তৈরি করবেন। সত্যি বলছো বৌমা? তুমি এই 10টা নারকেল একা হাতে কুড়তে পারবে? তাহলে তো খুব ভালোই হয়, আমার অনেকটা কাজ এগিয়ে থাকবে। যাও, গিয়ে নারকেলগুলো কুড়ে দাও। শাশুড়ি মায়ের কথা শুনে ঝুমা খুবই খুশি হয়, তাই সে একটু অপেক্ষা করতে চায় না। সে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে সবকটা নারকেল ধীরে ধীরে কুড়তে শুরু করে। আর নারকেল কুড়া হয়ে গেলে যখন সেই নারকেল থেকে প্রচুর পরিমাণে শ্বাস বেরোয়, তখন ঝুমার মন একেবারে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠে, কারণ সে এবার নারকেল দিয়ে সাউথ ইন্ডিয়ান স্টাইল নারকেলের চাটনি বানাবে। অল্প একটু নারকেল দিয়ে চাটনি বানিয়ে ফেলি, আর বাকি নারকেল পিঠের জন্য রেখে দেব, তাহলে শাশুড়ি মা বুঝতে পারবে না যে আমি নারকেল দিয়ে চাটনি বানিয়েছি। এই বলে ঝুমা প্রথমে অল্প পরিমাণ নারকেল দিয়ে চাটনি বানাতে শুরু করে, কিন্তু তার বারে বারে মনে হয় নারকেলের পরিমাণ যেন কম পড়ছে। এই ভেবে সে চাটনির মধ্যে বেশি পরিমাণে নারকেল দিতে দিতে প্রায় পুরো নারকেলের মিষ্টি স্বাদ চাটনি করতে গিয়ে শেষ করে দেয়। এ বাবা, এবার কি হবে? আমি তো সব নারকেল দিয়ে এক কড়াই নারকেল চাটনি বানিয়ে ফেললাম। শাশুড়ি মা যদি জানতে পারে, তাহলে আমার চুলের মুঠি একেবারে নেড়ে দেবে। এই ভেবে ঝুমা ভীষণই ভয় পেয়ে যায়, আর সে লুকিয়ে লুকিয়ে তাড়াতাড়ি করে সব নারকেল চাটনি খেতে শুরু করে। যখন তার নারকেল চাটনি খাওয়া হয়ে যায়, তখনই রানী দেবী রান্নাঘরে আসে, কিন্তু সে দেখে যে সেখানে শুধুমাত্র নারকেলের শুকনো খোলা পড়ে আছে। এমন সময় শাশুড়ি মা এতগুলো নারকেল উধাও হয়ে যাওয়ার কারণ খুঁজে পায় না। কি ব্যাপার বৌমা, তুমি এতগুলো নারকেল কুড়ে কোথায় রাখলে? 10টা নারকেল থেকে তো প্রচুর শ্বাস বেরোনোর কথা, কিন্তু কোথাও নারকেলের শ্বাস নেই কেন? আর বলবেন না মা, আপনাকে ওই লোকটা একেবারে ঠকিয়ে দিয়ে চলে গেছে। প্রত্যেকটা নারকেল একেবারে পচা। আমি যখনই নারকেল কুড়তে যাচ্ছিলাম, তখনই প্রত্যেক নারকেলের ভেতর থেকে পচা পচা গন্ধ বেরোচ্ছিল, তাই আমি সবকটা নারকেল ফেলে দিয়েছি। ওরকম পচা নারকেলের পিঠে খেয়ে আপনি মরবেন নাকি? এ বাবা, আমার 600 টাকা একেবারে জলে চলে গেল তাহলে। ওই বদমাইশটা একটা নারকেল 60 টাকা করে নিয়েছে, আর প্রত্যেকটা নারকেলই তাহলে পচা। এভাবে রানী দেবী তার বৌমার মিথ্যা কথা বিশ্বাস করে নেয়, যার ফলে ঝুমা মনে মনে খুবই খুশি। আর পরের দিন সকালবেলা যখন সেই নারকেলওয়ালা আবার নারকেল বিক্রি করতে আসে। কি ব্যাপার মাসিমা, কালকে কেমন পিঠা বানালেন? আমি তো আপনাকে বলেইছিলাম আমি এত ভালো নারকেল বিক্রি করি যে পিঠে খেতে একেবারে অমৃত মনে হবে। আর 10টা নারকেল নেবেন নাকি? চুপ কর হতচ্ছাড়া, তুই কালকে আমার 600 টাকা ঠকিয়ে নিয়ে চলে গেছিস। আমার বৌমা যখন নারকেলগুলো কুড়ছিল, তখন প্রত্যেকটা নারকেল পচা বেরিয়েছে, তাই তোর থেকে আমার নারকেল কিনতে বয়ে গেছে। তুই বরঞ্চ আমাকে 600 টাকা ফেরত দিয়ে যা। একদম ফালতু কথা বলবেন না। আমি 40 বছর ধরে নারকেল বিক্রি করে দিন কাটাচ্ছি, আজ পর্যন্ত কাউকে পচা নারকেল বিক্রি করিনি। আর শুধু আপনাকেই কালকে সবকটা পচা নারকেল বিক্রি করলাম? আপনি আগে গিয়ে দেখুন আপনার বৌমা কি নারকেল নিয়ে ধুনচুন করেছে, আর আপনাকে ভুলভাল বুঝিয়ে দিয়েছে। এই বলে নারকেলওয়ালা সেখান থেকে চলে যায়। আর রানী দেবীর মনে একটু বিষয়টা নিয়ে কেমন যেন সন্দেহ হয়, কারণ সত্যিই 10টা নারকেলের মধ্যে 2টো নারকেল পচা হতে পারে। কখনো এরকম একসঙ্গে 10টা নারকেল পচা হতে পারে না। এমন সময় রানী দেবী রান্নাঘরে যায়। কালকে এক কড়াই নারকেল চাটনি বানিয়েছিলাম, এখনো 1 বাটি চাটনি বেঁচে আছে। অত নারকেল চাটনি একা একা খাওয়া যায় নাকি? ভাগ্যে সেই 1 বাটি চাটনি আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছিলাম যে আমার শাশুড়ি মায়ের চোখে পড়েনি, তা না হলে আমার মুন্ডু একেবারে পাত করে দিত।
এই বলে ঝুমা যখন সেই নারকেল চাটনি খেতে যাবে তখন তার বাসি চাটনি খেতে ভালো লাগে না। এমন সময় সে ঠিক করে যে সে নারকেল চাটনি তার প্রতিবেশী পারমিতাকে দিয়ে দেবে, কারণ পারমিতাও এরকম সাউথ ইন্ডিয়ান ফুড এবং তার সঙ্গে নারকেল চাটনি খেতে খুব পছন্দ করে। আর ঝুমা যখন পারমিতাকে রান্নাঘরে জানালা দিয়ে নারকেল চাটনি দেবে এমন সময়, পারমিতা তুমি তো ধোসা খেতে পছন্দ করো, এই নাও নারকেল চাটনি, এটা দিয়ে তুমি ধোসা খেতে পারো। আমি কালকেই নারকেল চাটনি বানিয়েছি আর বেশিরভাগটাই নিজে খেয়ে ফেলেছি, আর এখন যা আছে তোমাকে দিয়ে দিচ্ছি। সত্যি ঝুমা, তোমার হাতের নারকেল চাটনি খেতে আমার খুব ভালো লাগে, আর আজকেই দুপুরবেলা আমি ধোসা বানাচ্ছি, তাই আমি ধোসা দিয়েই নারকেল চাটনি খাবো। এই বলে পারমিতা হাত বাড়িয়ে ঝুমার কাছ থেকে নারকেল চাটনির বাটি নিয়ে নেয়, কিন্তু ঝুমার ভাগ্য এতটাই খারাপ যে সেই দৃশ্য তার শাশুড়ি মা দেখে ফেলে। আর যা দেখে রানী দেবী নিজের রাগ সামলাতে পারে না, সে তার বৌমাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। মিথ্যা কথা বলতে লজ্জা করে না তোমার? আমি কালকে 600 টাকা দিয়ে কচি কচি নারকেল কিনেছিলাম যাতে আমি পিঠে বানাতে পারি, আর তুমি আমাকে মিথ্যা কথা বলে সব নারকেল দিয়ে চাটনি বানিয়ে ফেলেছো। তোমার যখন এতই নারকেল চাটনি খাওয়ার ইচ্ছা ছিল তাহলে আমাকে বলতে পারতে, আমি তোমার জন্য নারকেল কিনে দিতাম। বিশ্বাস করুন মা, আমি অল্প পরিমাণ নারকেল দিয়ে চাটনি বানাতে চাইছিলাম, কিন্তু কখন যে সব নারকেল ব্যবহার করে ফেলেছি আমি নিজেই বুঝতে পারিনি। ঝুমার কথা তার শাশুড়ি মা কিছুতেই শুনতে চায় না, তাই সে নিজের ছেলেকে সব কথা বলে এবং ছেলের কাছ থেকে 600 টাকা আদায় করে। আর আবার সে নতুন করে নারকেল কিনে সবার জন্য পিঠে বানাতে শুরু করে। কিন্তু সেই দিন ঝুমা নারকেল চাটনি খাওয়ার পর যা স্বাদ পেয়েছে, তাই এবার তার বাড়ি বাড়ি নারকেল চাটনি খাওয়ার ইচ্ছা করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন ঝুমা তার শাশুড়ি মা এবং ননদের সাথে বাজার করতে যায় এমন সময়, মা আমাদের তো বাজার করা হয়ে গেছে, চলুন আমরা এবার কোথাও বসে কিছু খেয়ে নিই, কারণ খিদের চোটে আমার পেটে একেবারে ছুঁচো দৌড়াচ্ছে। হ্যাঁ মা, আমারও খিদে পেয়েছে, আর এই বাজারে একটা খুব বড় বিরিয়ানির দোকান আছে, চলো আমরা গিয়ে বিরিয়ানি খাই, কারণ অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি। টুনি এবং টুনির মা বিরিয়ানি খেতে চাইলে ঝুমার মোটেই বিষয়টা পছন্দ হয় না, কারণ তার এখন ভীষণ পরিমাণে নারকেল চাটনি খেতে ইচ্ছা করে। কিন্তু তার শাশুড়ি মা এবং ননদ বিরিয়ানি খাওয়ার জন্য একটা বড় দোকানে চলে যায়। আর তারা যখন বিরিয়ানি অর্ডার করে এমন সময় ঝুমা বলে, দাদা আপনাদের দোকানে ধোসা বিক্রি হয়? হ্যাঁ দিদি, ধোসার কাউন্টারটা নতুন খুলেছি, আপনি চাইলে একটা ধোসা খেয়ে দেখতে পারেন, আমাদের দোকানের ধোসা খুব ভালো খেতে হয়। না না, আমার ধোসা লাগবে না, আপনি বরঞ্চ ওই ধোসার যে নারকেল চাটনি হয় না, সেই নারকেল চাটনি 1 বালতি দিয়ে যান, আমি সব নারকেল চাটনি খেয়ে নেব, কারণ আমার নারকেল চাটনি খেতে খুব ভালো লাগে। ঝুমার কথা শুনে দোকানদার খুবই অবাক হয়, কিন্তু দোকানদার এরকম শুধু শুধু নারকেল চাটনি ঝুমাকে দিতে চায় না, তাই ঝুমা বেশি টাকা দিয়ে সেই নারকেল চাটনি কিনতে চায়। কিন্তু ঝুমার এরকম ব্যবহার দেখে তার শাশুড়ি মেয়ে এবং ননদ দুজনেই খুবই অবাক হয়। আপনি আমাকে 2 বালতি নারকেল চাটনি দিন, তার বদলে আপনার যত টাকা দরকার হয় আমি আপনাকে সেই টাকাই দেব, কিন্তু আমি এখন নারকেল চাটনিই খাবো। ঝুমার কথা শুনে দোকানদার 2 বালতি নারকেল চাটনি দিয়ে দেয়। আর এরকম নারকেল চাটনি পেয়ে ঝুমা খুবই খুশি হয়, তাই সে 2 বালতি নারকেল চাটনি একেবারে চোখের নিমেষে শেষ করে দেয়। আর তার এরকম নারকেল চাটনি খাওয়ার ধুম দেখে তার শাশুড়ি মেয়ে এবং ননদ বিরিয়ানি খাওয়া ভুলে যায়। আর কিছুক্ষণ পর তারা সবাই মিলে বাড়িতে ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন ঝুমা যখন তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরবে এমন সময় সে দেখে যে তার পাড়ার সাউথ ইন্ডিয়ান ফুডের দোকানে অনেক অনেক নারকেল চাটনি ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে, কারণ আজকে সেই সাউথ ইন্ডিয়ান ফুডের দোকানে নারকেল চাটনি অতিরিক্ত পরিমাণে বানানো হয়েছে। আর এরকম নারকেল চাটনি ফেলে দেওয়া দেখে ঝুমার মন একেবারে কেঁপে ওঠে। ওই দেখো বিকি, ওরা কত কত নারকেল চাটনি ফেলে দিচ্ছে, এরকম কেউ নারকেল চাটনি অপচয় করে বলো? আমি নারকেল চাটনি খাওয়ার জন্য পাগল হয়ে যাই, আর এখানে কত নারকেল চাটনি নষ্ট হয়ে যাচ্ছে। ঝুমা কোনো কথা শুনতে চায় না, সে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়ে আর সেই দোকানে চলে যায়। দোকানে যাওয়ার পর সে একটুও নারকেল চাটনি নষ্ট করতে দেয় না, বরঞ্চ সে বালতি বালতি নারকেল চাটনি ফ্রিতে একেবারে নিজের গাড়িতে তুলে নেয়। আর বউয়ের এরকম কাণ্ড দেখে বিকি একেবারে অবাক, কিন্তু ঝুমা কোনো কথা শোনে না, সে সমস্ত নারকেল চাটনি নিয়ে বাড়িতে ফিরে আসে। ভাগ্যিস আমি সময় মতো নারকেল চাটনির বালতিগুলো নিয়ে এলাম, তা না হলে চাটনিগুলো সব ড্রেনে পচে নষ্ট হতো, আর আমার খুব কষ্ট হতো। আমার প্রাণের কচি কচি নারকেল, তার আবার টক মিষ্টি চাটনি, আহ কি দারুণ কম্বিনেশন।
এভাবেই ঝুমা ধীরে ধীরে একেবারে নারকেল চাটনি পাগল হয়ে ওঠে। আর একদিন পারমিতা বাগান থেকে নারকেল পাড়তে যায়, আর এমন সময় সে কোথাও নারকেল পাড়ার জন্য লোক খুঁজে পায় না। বৌদি, তুমি তো সবসময় নারকেল চাটনি খাও, তা তোমার জানাশোনা কোনো লোক আছে গো যে আমাকে ওই নারকেলগুলো পেড়ে দেবে? কারণ আজকে আমার নারকেল নাড়ু খেতে খুব ইচ্ছা করছে। আরে কোনো লোকের দরকার নেই, আমি যখন গ্রামে থাকতাম তখন নিজেই গাছে উঠে নারকেল পাড়তাম, তাই আমি তোমাকে নারকেল পেড়ে দেব। কিন্তু তার বদলে কিন্তু আমাকে 5টা নারকেল দিতে হবে, কারণ আজকে আমি বাড়িতে নারকেল চাটনি বানিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নয়, আমাদের গাছে 20টা মতো নারকেল হয়েছে, তুমি 5টা কেন, চাইলে 7টা 8টা নারকেল নিয়ে নিতে পারো, আমার কোনো অসুবিধা নেই। এমন কথা শুনে ঝুমা খুবই খুশি হয়। আর ঝুমা যেহেতু গ্রামের মেয়ে, তাই সে ভালো করে নারকেল পাড়তে জানে। ফলে ঝুমা পায়ে দড়ি বেঁধে নারকেল গাছে উঠতে শুরু করে। আর নারকেল গাছে উঠে সে যখন নারকেল পাড়তে শুরু করে, এমন সময় ঝুমা বুঝতে পারে না যে সেই গাছে একটা বড় মৌমাছির চাক আছে। আর নারকেল পাড়তে গিয়ে ঝুমা অবুঝের মতো সেই মৌমাছির বাসায় নাড়া দিয়ে ফেলে। এমন সময় সমস্ত বোলতা উড়ে ঝুমার চোখে মুখে এমন কামড়ায় যে ঝুমা অসহ্য যন্ত্রণায় একেবারে মাটিতে পড়ে যায়। ওরে বাবারে, মরে গেলাম গো, আমাকে কেউ বাঁচাও, আমার চোখে মুখে একেবারে বোলতা ঢুকে গেছে, আমাকে বাঁচাও পারমিতা। ঝুমা এরকম করে ছটফট করতে শুরু করলে পারমিতা খুব ভয় পেয়ে যায়। তাই তখনই পারমিতা চিৎকার করে লোক ডাকতে শুরু করে। আর তাড়াতাড়ি করে পারমিতার পরিবার সেখানে এসে ঝুমাকে হসপিটালে নিয়ে যায়। আর ডাক্তারবাবু ঝুমার চিকিৎসা করতে শুরু করে। কিন্তু ঝুমা এমন মৌমাছির কামড় খায় যে সে সারাদিন অজ্ঞান অবস্থাতে পড়ে থাকে। আর পরের দিন যখন ঝুমার জ্ঞান ফিরে আসে তখন আর নারকেল চাটনি খাওয়ার লোভে পড়ে নারকেল পাড়তে যাবে? কেমন বলতার কামড় খেয়েছো দেখেছো তো? সারা জীবন যেন কথাটা মনে থাকে। আমার খুব ভুল হয়ে গেছে, আমি আর কখনো নারকেল চাটনি খাওয়ার জন্য পাগলামি করব না, আমাকে ক্ষমা করে দিন। এভাবেই ঝুমা নিজেকে শুধরে নেয়। আর সে কোনোদিনও নারকেল চাটনি খাওয়ার জন্য পাগলামি করে না। সে তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে। গায়ত্রী দেবী তার 2 ছেলে সঞ্জয় এবং রণজয়ের সঙ্গে বাস করত। তাদের পরিবারটা ছিল মধ্যবিত্ত পরিবার, কিন্তু তা সত্ত্বেও গায়ত্রী দেবী ভীষণ লোভী প্রকৃতির একজন মহিলা ছিল। তার মনে সবসময় বড়লোক হওয়ার বাসনা জাগত। সেই কারণেই সে তার 2 ছেলের বিয়ে বড়লোক মেয়ের সঙ্গে দেবে বলে ঠিক করে। একদিন সে হাতে করে একটা সুন্দরী মেয়ের ফটো নিয়ে তার বড় ছেলে সঞ্জয়ের কাছে আসে। বাবা সঞ্জয়, আমি তোর বিয়ের জন্য দেখাশোনা শুরু করেছি, আর সবচেয়ে বড় কথা হলো আমি তোর জন্য একটা মেয়েকে পছন্দও করে ফেলেছি। ঠিক আছে মা, এতে আবার আমাকে বলার কি আছে? তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো, আমার এতে কোনো আপত্তি নেই। না না বাবা, এরকম বললে তো হবে না, আমার তো মেয়েটাকে খুবই পছন্দ হয়েছে। তবে তার আগে একটাবার তুই ফটোটা অন্তত দেখ, তুই রাজি না হলে আমি তো বিয়ের কথা বলতে পারবো না বাবা। আচ্ছা ঠিক আছে, এত করে বলছো যখন কই দেখাও ফটোটা দেখি, কি এমন আছে ফটোটাতে এতবার করে যে দেখতে বলছো? বাহ, মেয়েটাকে তো দেখতে খুব সুন্দর, আমার একে পছন্দ হয়েছে। এবার হলো তো শান্তি তোমার? হ্যাঁ আমি জানতাম তুই এটাই বলবি। এই মেয়েটা খুবই ধনী ঘরের মেয়ে, এর বাবা একজন কোটিপতি। আমি এদের সঙ্গে কথা বলেছি, বিয়ের সময় মেয়েটা নিজের বাপের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা যৌতুক নিয়ে আসবে, আর তার সাথে দামি দামি আসবাবপত্র তো থাকবেই। তুই এই মেয়েটাকে বিয়ে করলে আমরা বড়লোক হয়ে যাব। সঞ্জয় তার মায়ের মুখে এই কথাগুলো শুনে প্রচন্ড পরিমাণে রেগে যায়। ক্ষমা করবে মা, আমি এই বিয়েটা করতে পারবো না, কারণ শ্বশুরবাড়ির টাকায় বড়লোক হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। আর আমি যদি কাউকে বিয়ে করে থাকি তার কাছ থেকে কখনোই কোনো যৌতুক নেব না। তাই আমার বিয়ে ঠিক করার হলে আমার পছন্দের মেয়ের সঙ্গেই বিয়ে ঠিক করো। আরে বাবা শোন, আমার কথাটা একবার শোন। সঞ্জয় তার মায়ের কোনো কথা শোনে না, সে সেখান থেকে বাড়ির বাইরে বেরিয়ে যায়। এই নিয়ে গায়ত্রী দেবী ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। সে কি করবে কিছুই ভেবে পায় না। তখনই বাড়ির বাইরে থেকে তার ছোট ছেলে রণজয় সেখানে আসে। ছোট ছেলেকে দেখতে পেয়ে গায়ত্রী দেবীর মাথায় একটা দারুণ আইডিয়া আসে। আমি কিছুতেই এই সম্বন্ধটা হাতছাড়া করতে পারবো না। প্রিয়াঙ্কার সঙ্গে আমার বড় ছেলের বিয়ে হবে না তাতে কি হয়েছে? প্রিয়াঙ্কার সঙ্গে যদি আমি আমার ছোট ছেলের বিয়েটা দিতে পারি তাহলেও তো আমি বড়লোক হয়ে যাব, লক্ষ লক্ষ টাকা পাবো, আর সাথে ঘর সাজানোর জন্য অনেক দামি দামি ফার্নিচারও পাবো। কি হলো মা, তুমি কি ভাবছো? তখন থেকে তোমাকে বলছি 1 গ্লাস ঠান্ডা জল দিতে, তুমি কোন জগতে হারিয়ে গেলে বলো তো? তোকে আমি ঠান্ডা জল কেন, আমি তোকে ঠান্ডা জুস খাওয়াবো। তার আগে এই মেয়েটাকে দেখতো বাবা, তোর পছন্দ কিনা। এই মেয়েটাকে আমি তোর জন্য দেখেছি।
হ্যাঁ মা, মেয়েটাকে তো দেখতে খুব সুন্দর। দেখো, তুমি যদি রাজি থাকো আমার কোনো অসুবিধা নেই। এই তো, এর থেকে বেশি কিছু আর বলা যাবে না। না হলে এও যদি সঞ্চয়ের মতো যৌতুকের কথা শুনে বিয়ে করতে না চায়। একবার যখন রাজি হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা দিয়ে দেব, আর তারপরেই আমি বড়লোক হয়ে যাব। গায়ত্রী দেবী প্রিয়াঙ্কা এবং তার পরিবারের ব্যাপারে সেরকম ভাবে রণজয়কে কিছুই জানায় না। সেই সাথে প্রিয়াঙ্কার বাবা মায়ের সঙ্গে কথা বলে 10-12 দিনের মধ্যেই তাদের বিয়েটা ঠিক করে দেয়। দেখতে দেখতে গায়ত্রী দেবীর ছোট ছেলে রণজয়ের সঙ্গে প্রিয়াঙ্কার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর নতুন বৌমার গৃহপ্রবেশের জন্য গায়ত্রী দেবী অনেক বড় এক অনুষ্ঠানের আয়োজন করে। নতুন বৌমা শ্বশুর বাড়িতে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই সেখানে সঞ্জয় রূপালী নামের একটি মেয়েকে নিয়ে উপস্থিত হয়। তাদেরকে দেখে সকলে চমকে ওঠে। এ কি সঞ্জয়, এই মেয়েটা কে তোর সঙ্গে? আর তুই সকাল থেকে কোথায় ছিলিস? তুই বাড়ির বড় ছেলে হয়ে তোর নিজের ছোট ভাইয়ের বিয়েতে থাকতে পারিসনি? আমি রূপালীদের বাড়িতে ছিলাম মা। আমি রূপালীকে বিয়ে করতে গিয়েছিলাম। এটা আমার বউ, অর্থাৎ এই বাড়ির বড় বৌমা। এই কথা শুনে গায়ত্রী দেবী আকাশ থেকে পড়ে। কি বলছিসটা কি? তুই আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছিস? এই মেয়েটাকে তো দেখে গরিব ঘরের মেয়ে মনে হচ্ছে। এই মেয়ে, তুমি বাপের বাড়ি থেকে কি কি যৌতুক নিয়ে এসেছো? গায়ত্রী দেবীর কথা শুনে রূপালী খুবই ভয় পেয়ে যায়। ভয় পেও না রূপালী, আমি তোমার সাথে আছি। রূপালী কোনো যৌতুক নিয়ে আসিনি মা। রূপালী গরিব ঘরের মেয়ে। আর আমি তো তোমাকে আগেই বলেছিলাম, আমি যদি কাউকে বিয়ে করি তাহলে এমন মেয়েকে বিয়ে করবো যে নিজের বাপের বাড়ি থেকে কোনো যৌতুক নিয়ে আসতে পারবে না। আর সেই কারণেই তোমাকে না জানিয়ে আমি বিয়েটা করলাম। কারণ তুমি যদি জানতে যৌতুক ছাড়া বিয়েটা হচ্ছে, তুমি কখনোই মেনে নিতে না। সঞ্জয়ের কথা শুনে গায়ত্রী দেবীর খুব রাগ হয়, কিন্তু বাড়ি ভর্তি লোকজনের সামনে সে বেশি কিছু বলতে পারে না। তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও সে তার দুই বৌমারই গৃহপ্রবেশের অনুষ্ঠান সম্পন্ন করে। 2-3 দিন বাড়িতে আত্মীয় স্বজনরা উপস্থিত থাকায় প্রিয়াঙ্কার সাথে সাথে রূপালীর সঙ্গেও গায়ত্রী দেবী খুব ভালো ব্যবহার করে। কিন্তু 3-4 দিনের পর থেকেই সে তার গরিব বৌমার উপর অত্যাচার করা শুরু করে। এই যে মহারানী, আরাম করে খাটের উপর শুয়ে আছো তাই না? খুব মজা লাগছে বলো, নরম নরম খাটের উপর ঘুমাতে। রূপালী তার শাশুড়ি মায়ের কথা বুঝতে পারে না। এই খাট আমি ঘর থেকে বাইরে বের করে দেব, কারণ এটা আমার বড় বৌমা বাপের বাড়ি থেকে যৌতুকে নিয়ে এসেছে। তাই এখানে ঘুমানোর কোনো অধিকার নেই তোমার। আমি ঘর থেকে শুধু খাট নয়, সমস্ত কিছুই বের করে স্টোর রুমে রেখে দেব। মানে, তাহলে তো ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে, আর আমরা ঘুমাবো কোথায়? মেঝেতে ঘুমাবে? আবার কোথায় ঘুমাবে? তোমার যদি মেঝেতে ঘুমাতে অসুবিধা হয় তাহলে তোমার গরিব বাবা মাকে বলো, যদি একটা খাট দিয়ে যেতে পারে তাহলে খাটে ঘুমাবে, আর যদি না দিতে পারে তাহলে মেঝেতেই ঘুমাতে হবে। কিচ্ছু করার নেই। গায়ত্রী দেবীর কথা শুনে রূপালী একেবারে চুপ করে যায়। তার শাশুড়ি মা একে একে তাদের ঘর থেকে সমস্ত জিনিস নিয়ে চলে যায়। এখনো কিছু বাকি আছে কিনা সেটাই দেখতে এলাম। ও, আমি তো এই পাখাটার কথা ভুলেই গেছি। এই হাই স্পিড পাখাটা আমার বিআই মশাই পাঠিয়েছে। এটা তো কিছুতেই আমি তোমার ঘরে রাখতে পারবো না। এই যে মিস্ত্রি, এই পাখাটাও খুলে নিয়ে যাও। মা, এরকম করবেন না। এখন প্রচন্ড গরম পড়েছে। এই গরমে পাখা ছাড়া আমরা কিভাবে থাকবো? আমার কথাটা ছেড়ে দিন। আপনার ছেলের কথা একটু চিন্তা করুন। ও কি গরমে থাকতে পারবে বলুন? আমি সঞ্জয়ের কথা সেদিন থেকেই চিন্তা করে ছেড়ে দিয়েছি, যেদিন ও তোমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে। ও আমার কথা ভাবেনি যখন, আমি ওর কথা কেন ভাবতে যাব? এর থেকেও বেশি কষ্ট ওকে দেওয়া উচিত। তবেই তো ও বুঝতে পারবে যে একটা বড় লোকের মেয়েকে বিয়ে করলে এসি রুমে ঘুমাতে পারতো। শাশুড়ি মায়ের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে রূপালী সেদিন খুবই কষ্ট পায়। সে মনে দুঃখে কাঁদতে থাকে। রাত্রিবেলা সঞ্জয় বাড়িতে এলে রূপালী তাকে সব কথা বলে। তুমি আমার মতো গরিব মেয়েকে কেন বিয়ে করলে? শুধুমাত্র আমাকে বিয়ে করার জন্য? তোমার সঙ্গে তোমার মায়ের সম্পর্কটা খারাপ হয়ে গেল। তুমি তো তোমার ভাইয়ের মতোই একজন বড়লোক মেয়েকে বিয়ে করতে পারতে, তাহলে তোমাকে এই গরমে কষ্ট পেতে হতো না। টাকাই সবকিছু হয় না রূপালী। আমার টাকা চাই না, আমি জীবনে সুখে থাকতে চাই। আর আমি যেটা জানি, টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না। তুমি চিন্তা করো না, বড় বৌদি নিজের বাপের বাড়ি থেকে যৌতুকে যা যা নিয়ে এসেছে, একদিন আমি নিজের টাকায় সমস্ত জিনিস তোমার জন্য কিনে নিয়ে আসবো। সত্যি, আমি কপাল করে তোমার মতো একজন বর পেয়েছি। তোমার মতো একজনকে পাশে পেলে কোনো কষ্টকেই আর কষ্ট মনে হবে না। এমন ভাবে রূপালী এবং সঞ্জয় গরমে কষ্ট পেতে থাকে। একদিন রূপালী যখন রান্নাঘরে রান্না করছিল, তখন গায়ত্রী দেবী তার কাছে এসে বলে, বাহ, খুব সুন্দর লাগছে তাই না? মডেলার কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় লোকেদের মতো রান্না করছো। তুমি তো এই রান্নাঘরে আর রান্না করতে পারবে না। এই গ্যাস ওভেনে, ইন্ডাকশনে রান্না করতে খুব মজা তাই না?
তুমি আজ থেকে মাটির উনুনে রান্না করবে। আর তোমার যদি মাটির উনুনে রান্না করতে অসুবিধা হয় তাহলে তোমার বাবাকে একটা গ্যাস ওভেন কিনে পাঠাতে বলে দেবে। আমার মাটির উনুনে রান্না করতে কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে তো মাটির উনুনে রান্না করা হতো, আর মাটির উনুনে রান্না করা খাবার খুব সুস্বাদু হয় জানেন। কোনো অসুবিধা নেই, আমি এখনই বাড়ির বাইরে একটা মাটির উনুন তৈরি করে নিচ্ছি। তোমার মাটির উনুনে রান্না করতে কোনো অসুবিধা না হলেও এই বাড়ির লোকেদের গরিবের মাটির উনুনে রান্না করা খাবার খেতে নিশ্চয়ই অসুবিধা হবে, তাই না মা? আমি ঠিক বলছি তো? তোমার ছোট বৌমা নিজের বাপের বাড়ি থেকে এত দামি দামি গ্যাস ওভেন ইন্ডাকশন এনেছে, তুমি সেগুলোতে তৈরি করা রান্না না খেয়ে মাটির উনুনে তৈরি করা রান্না খাবে? এটা কিভাবে সম্ভব বলো তো? মানে তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি আমার বউ যদি মাটির উনুনে রান্না করে সেই খাবার আমি আর আমার বউ খাবো। তুমি তোমার ছোট বৌমাকে বলো তোমার জন্য বড়লোকি খাবার রান্না করে দিতে। তুমি কি মনে করেছো তোমার বউ রান্না না করলে আমরা না খেয়ে থাকবো? তুমি হয়তো জানো না আমার বাবা কত বড় লোক। মা, আপনি চিন্তা করবেন না, আপনি এদের সংসারটা আলাদা করে দিন। আমি আমার বাবাকে ফোন করে এখনই 4-5টা কাজের লোক পাঠাতে বলছি। যৌতুকে যখন এত কিছু আনতে পেরেছি আর কয়েকটা কাজের লোক আমি আনতে পারবো না? দেখলি তো, তোদের দুজনের এমনিতেও এই সংসারে কোনো প্রয়োজন নেই। মাস গেলে মাত্র 15,000 টাকা ইনকাম করিস, তার উপর এরকম একটা ভিখারি বাড়ির মেয়েকে বউ করে এনেছিস। তুই আমার কথা শুনিসনি তো? টাকার অভাবে তুই সারা জীবন কষ্ট পাবি, এই আমি বলে দিলাম। টাকা ছাড়া তুই কখনোই সুখে থাকতে পারবি না। সঞ্জয় তার মাকে আর কোনো কিছু না বলে তার বউকে নিয়ে সেখান থেকে চলে যায়। এমন ভাবেই গায়ত্রী দেবী রূপালীর উপর অত্যাচার করতে থাকে। একদিন সঞ্জয় এবং রণজয় দুই ভাই মন খারাপ করে বাড়ি ফিরে আসে। তাদের দুজনের চোখে জল দেখে বাড়ির সকলেই খুবই ভয় পেয়ে যায়। কি হলো, তোরা কাঁদছিস কেন? কি হয়েছে তোদের? আমাদের জীবনে অনেক বড় বিপদ এসেছে মা। এই দেখো, এটা রণজয়ের মেডিকেল রিপোর্ট। ভাইয়ের অনেক বড় একটা ভয়ানক রোগ হয়েছে, আর ডাক্তার বলেছে ভাই আর মাত্র 10 থেকে 12 দিন বাঁচতে পারবে, তারপর ভাই আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে। এই কথা শুনে সবাই কান্নাকাটি শুরু করে দেয়। নিজের আদরের ছেলে আর কিছুদিন পর মারা যাবে জেনে গায়ত্রী দেবী অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে সবাই মিলে হসপিটালে নিয়ে যায়। ছোট বৌমা, আমি একদম ঠিক আছি, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। তুমি তোমার বাবার সঙ্গে যোগাযোগ করো, তোমার বাবাকে বলো আমার ছেলে চিকিৎসার জন্য যেন বড় বড় ডাক্তারকে নিয়ে আসা হয়। যে করেই হোক আমার ছেলেটাকে সুস্থ করতেই হবে। রণজয়ের চিকিৎসার জন্য যত টাকা লাগবে আমার বাবা তো সবই দিতে পারবে, কিন্তু ডাক্তার যখন বলে দিয়েছে তখন আমার বাবাও কিছু করতে পারবে না। মা, এবার কি হবে তাহলে? আমি অকালে আমার ছেলেটাকে হারিয়ে ফেলবো? না না, এটা কিছুতেই হতে পারে না। কেন মা? তুমি তো বলতে টাকা থাকলেই সবকিছু সম্ভব। টাকা থাকলে মানুষের জীবনে কোনো রকম দুঃখ আসতেই পারে না। যাদের কাছে টাকা থাকে তারাই সবচেয়ে সুখী হয়। তোমার ছোট বৌমার কাছে তো এত টাকা আছে, কিন্তু তবুও তুমি তোমার ছেলেকে বাঁচাতে পারছো না। এবার বুঝতে পারছো তো টাকাই সবকিছু হয় না। গায়ত্রী দেবী সঞ্জয়ের কথা শুনে খুবই কান্নাকাটি করতে থাকে। মা, তুমি কান্নাকাটি আর করো না, আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। বৌদি বাপের বাড়ি থেকে কোনো যৌতুক আনেনি বলে তুমি বৌদির উপর যেভাবে অত্যাচার শুরু করেছিলে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। টাকা দিয়ে কাউকে বিচার করা উচিত নয়, এটা বোঝানোর জন্যই আমি আর দাদাই নাটকটা করেছি। আমার ভুল হয়ে গেছে, সত্যি আমার ধারণা ভুল ছিল। বড় বৌমা, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও। সবসময় আমি যৌতুকের কথা ভেবে তোমাদের দুজনের মধ্যে ভেদাভেদ করেছি। আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। না না মা, আপনি একদম এরকম বলবেন না। আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই আমাদের জন্য অনেক। এভাবে সেদিনের পর থেকে গায়ত্রী দেবী নিজেকে পুরোপুরি পরিবর্তিত করে ফেলে। সে তার দুই বৌমাকে সমান চোখে দেখা শুরু করে। এর ফলে প্রিয়াঙ্কার মধ্যেও ধীরে ধীরে পরিবর্তন আসে। সেও তার ধনী হওয়ার অহংকার পুরোপুরি ত্যাগ করে দেয়। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি জীবনযাপন করতে থাকে।